গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ ডেমোক্রেসি। গ্রিক শব্দ ডেমোস এবং ক্রাটিয়া, এই দুটি শব্দের সমন্বয়ে সৃষ্ট। ডেমোস শব্দের অর্থ হল জনগণ এবং ক্রাটিয়া শব্দের অর্থ হল শাসন, অর্থাৎ গণের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাই হল গণতন্ত্র। তবে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কি আসলেই জনগণের দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়? হয় না। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিটি নাগরিকের ভোটের অধিকার থাকে। জনগণ ভোট দিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলকে নির্বাচন করে। এরপর নির্দিষ্ট মেয়াদে সেই দল সেই রাষ্ট্রের শাসনভার গ্রহণ করে। এরপর সেই শাসকের দায়িত্ব থাকে জনহিতকর পদক্ষেপের মাধ্যমে রাষ্ট্রের আর্থসামাজিক উন্নয়ন ঘটানো। এরপর মেয়াদ শেষে আবারও জনগণ ভোট দেবে, এতদিনে সেই সরকারের কার্যকলাপে তারা খুশি কিনা। আজকে আমরা জানব এই পদ্ধতির উদ্ভব কিভাবে হলো এবং এর বৈশিষ্ট্যগুলো কি কি। ভিডিওটি লাইক ও চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। প্রাচীন গ্রিসের এথেন্সে প্রথম খ্রিস্টপূর্ব 508 সালে গণতন্ত্রের ধারণার উদ্ভব হয়। যদিও একদম নিশ্চিতভাবে বলা চলে না যে এথেন্সেই ডেমোক্রেসির জন্ম, তবে সেখানে ইনসোনোমিয়া নামে একটি ধারণার চর্চা হতো, যার অর্থ আইনের চোখে সকলেই সমান। সেখানে দাসরাও কিছু মৌলিক অধিকার ভোগ করত। কোনো মালিক যদি কোনো দাস দাসীকে অত্যাচার করত, তাহলে সেই দাস চাইলে নগর সভায় অভিযোগ করতে পারত। সভায় অভিযোগ প্রমাণ হলে সভা মালিককে দাস বিক্রি করতে বাধ্য করত। এথেন্সের সংবিধানে সর্বোচ্চ আইনসভার নামকরণ করা হয় এক্লেশিয়া। সে সময় এথেন্সে সরাসরি যারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতেন তাদের নাগরিক বলা হতো। 20 বছর বয়সী প্রতিটি এথেনীয় পুরুষ নাগরিক নগর সভার সদস্য ছিল। নারীরা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ পেত না। এই নগরসভা বছরে নিয়মিত 10 বার এবং প্রয়োজনে 500 নাগরিকের আহ্বানে জরুরি সভায় মিলিত হতো। এই সভা বসত পাহাড়ের চূড়ায় নিক্স নামের এক উন্মুক্ত অ্যাম্ফি থিয়েটারে। নিক্স অর্থ শক্তভাবে একত্রিত। সব নাগরিকদের প্রত্যক্ষ ভোটে নগর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হতো। এথেন্সের গণতন্ত্র ছিল মূলত বহু মানুষের আর কিছু সুবিধাপ্রাপ্ত মানুষের মধ্যে শ্রেণী সংগ্রাম থেকে সৃষ্ট। সেখানে গণতন্ত্র ততদিনই সফল ছিল যতদিন সাধারণ জনগণ সেই কিছু মানুষের উপরে নিয়ন্ত্রণ রাখতে পেরেছিল। এরপরে কিছু মানুষ অর্থে, ছলে, বলে, কৌশলে বহু মানুষের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এথেন্সের আদি গণতন্ত্রে শেষ পেরেকটা ঠুকে দেয় মেসিডোনিয়া থেকে আসা যুদ্ধবাজ সাম্রাজ্যবাদী একনায়কেরা। এথেন্স মেসিডোনিয়ার সাথে একীভূত হয়ে যায়। চলুন এখন জানা যাক আধুনিক গণতন্ত্র কিভাবে আসলো। এথেন্সের পরে প্রায় 1000 বছর গণতন্ত্রের চর্চা ঠিক সেভাবে কোথাও হয়নি। এরপর রেনেসার প্রভাবে ইউরোপের দেশগুলোতে মানুষের গণতান্ত্রিক চিন্তার পরিবর্তন শুরু হয় 18 শতাব্দীতে। শক্তিশালী হতে থাকে সংস্কারপন্থীরা। সংস্কার চিন্তার প্রভাব পড়ে আটলান্টিকের অপর পাড়েও। উত্তর আমেরিকাতেও শক্তিশালী হয় শাসনতান্ত্রিক বিবর্তনের পক্ষের মানুষেরা। 18 শতাব্দীর মধ্যেই স্বাধীনতা অর্জন করে আমেরিকানরা। ইউরোপ উত্তাল হয়ে ওঠে ফরাসি বিপ্লবের ঢেউয়ে। বাস্তিল দুর্গের পতনের সাথে ক্ষমতাচ্যুতি ঘটে ফ্রান্সের সম্রাটেরও। আমেরিকান স্বাধীনতাকামী নেতারা ফেডারেল কাঠামোতে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। ফ্রান্স শুরুতে রিপাবলিকান গঠন করলেও পরবর্তীকালে চালু হয় সাংবিধানিক রাজতন্ত্র। বিশ্বব্যাপী গণতান্ত্রিক যাত্রার আলোচনায় দ্য থার্ড ওয়েভ, ডেমোক্রেটাইজেশন ইন দ্য লেট 20th সেঞ্চুরি এই বইয়ে উল্লেখিত রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল ফিলিপস হান্টিংয়ের 3টি জোয়ারের কথা এসে যায়। 1828 থেকে 1826 সাল পর্যন্ত প্রথম জোয়ারে যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ বিশ্বের 29টি দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় জোয়ার শুরু হয়েছিল। হান্টিংয়ের মতে গণতন্ত্রের তৃতীয় ও শেষ জোয়ারটি ছিল 1974 থেকে 1991 সাল পর্যন্ত, যখন দক্ষিণ ইউরোপ, দক্ষিণ আমেরিকা, এশিয়া ও বিভিন্ন কমিউনিস্ট দেশে গণতন্ত্রের বিকাশ ঘটে। আমেরিকা স্বাধীনতার আগে ছিল ব্রিটিশদের কলোনি।
আমেরিকায় ছিল বিশাল পতিত ভূমি। কলোনিয়াল ইউরোপের ব্যবসায়ীরা এইসব ভূমিতে দাসদের খাটিয়ে বেশ মুনাফা করতে লাগল। তারা বিলাসী জীবনের স্বাদ পেয়ে গেছিল। তাদের মধ্যে এই উপলব্ধি হল, ব্রিটেনের উপনিবেশ হয়ে থাকার কোনো মানে হয় না। তারা নিজেরাই নিজেদের সম্পদ ভোগ ও রক্ষা করতে সক্ষম। শুরু হলো আমেরিকার স্বাধীনতা সংগ্রাম। জর্জ ওয়াশিংটন, থমাস জেফারসনদের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামে জয়লাভ করে আমেরিকার ভূখণ্ড থেকে ব্রিটিশদের উৎখাত করে। তবে দীর্ঘদিনের ওই বিপ্লবে ঔপনিবেশিক আমেরিকাকে সব রকম সাহায্য করেছিল একাধিক ইউরোপিয়ান পরাশক্তি। মিত্রদেশসমূহের মধ্যে ফ্রান্স, নেদারল্যান্ডস আর স্পেন সাহায্য করেছিল। এই ব্রিটিশ বিরোধী যুদ্ধে জীবন দেন 25,000 বিপ্লবী আমেরিকান। 13টি উপনিবেশ একসঙ্গে ইংল্যান্ডের রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতা সংগ্রাম চলতে থাকে। ভার্জিনিয়া উপনিবেশের জর্জ ওয়াশিংটন ছিলেন প্রধান সেনাপতি। আর সেই যুদ্ধে উপনিবেশগুলোর বিজয়ের প্রাক্কালে 1776 সালের 2 জুলাই দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেসে ভোটের মাধ্যমে স্বাধীনতা ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর 5 জনের একটি কমিটি স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করে। টমাস জেফারসন, জন অ্যাডামস, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ছিলেন এই কমিটির অন্যতম সদস্য। মূল লেখক ছিলেন টমাস জেফারসন। রচিত ঘোষণাপত্রটি নিয়ে কংগ্রেসে তর্ক বিতর্ক হয় এবং পরিশেষে ঘোষণাপত্রটি চূড়ান্ত রূপ লাভ করে। ঘোষণাপত্রটি কংগ্রেসের অনুমোদন পায় 4 জুলাই 1776 সালে। এটিকেই আমেরিকানরা বলে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। ব্রিটিশদের শাসন থেকে বের হয়ে আসার জন্য প্রতিটি মানুষই সমান এবং একই সৃষ্টিকর্তার সৃষ্টি, এই বাণীকে সামনে রেখে থমাস জেফারসন লিখলেন স্বাধীনতার বাণী। ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সকেই সংবিধানের মূলে রেখে আমেরিকায় ফেডারেল কাঠামোতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। আধুনিক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো কেমন? রাষ্ট্রবিজ্ঞানে গণতন্ত্রের অর্থ নিয়ে চিন্তাভাবনার মধ্যে 2টি প্রধান ধারা রয়েছে। এর একটি ধারায় গণতন্ত্রকে বিবেচনা করা হয় একটি রাজনৈতিক ব্যবস্থা হিসেবে, যা নির্দিষ্ট নির্বাচনী ও পদ্ধতিগত মানদণ্ড অর্জনে সক্ষম হয়েছে। অন্য ধারাটিতে গণতন্ত্র ও গণতন্ত্রায়নকে সমাজে কতগুলো সঠিক গণতান্ত্রিক সাংস্কৃতিক উপাদান অর্জিত হওয়ার নিরিখে বিবেচনা করা হয়। পদ্ধতিগত গণতন্ত্রের ধারণার জনক বলা যায় জোসেফ সুম্পিটারকে। সুম্পিটারের 1946 সালে প্রকাশিত গ্রন্থ ক্যাপিটালিজম, সোশ্যালিজম অ্যান্ড ডেমোক্রেসির লক্ষ্য হচ্ছে গণতন্ত্র সম্পর্কিত অস্পষ্ট ধারণা থেকে সরে এসে গণতান্ত্রিক ব্যবস্থাকে পরিমাপ করা যায় এমন সব সুস্পষ্ট নির্ণায়ক চিহ্নিত করা। তিনি গণতন্ত্রকে বর্ণনা করেন নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা হিসেবে। সুম্পিটার লিখেছেন, "The democratic method is that institutional arrangement for arriving at political decisions in which individuals acquire the power to decide by means of a competitive struggle for people's vote." অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছানোর এমন একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা যেখানে জনগণের ভোট পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে কোনো ব্যক্তি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা লাভ করে। সহজ ভাষায় সুম্পিটারের কাছে গণতন্ত্র হল যারা সিদ্ধান্ত নেবে তাদের নির্বাচনের ব্যবস্থা। গণতন্ত্রের এই পদ্ধতিগত ধারণাকে রবার্ট ডাল তার বিখ্যাত গ্রন্থ পালিয়ার্কি, পার্টিসিপেশন অ্যান্ড অপোজিশন এখানে বিস্তারিত ও সম্প্রসারিত করেন। ডাল যে ব্যবস্থার কথা তুলে ধরেন সেটাকে তিনি বর্ণনা করেন পলিয়ার্কি বা বহুজনের শাসন ব্যবস্থা হিসেবে। রবার্ট ডাল পদ্ধতিগত গণতন্ত্রের সুস্পষ্ট নির্ধারকের তাগিদ দিয়ে বলেন যে বহুজনের শাসন ব্যবস্থার কতগুলো মৌলিক উপাদান রয়েছে। সেগুলো হলো সরকারের সাংবিধানিকভাবে নির্বাচিত কর্মকর্তা থাকা, নিয়মিত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, সব পূর্ণবয়স্কের ভোটাধিকার ও নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সরকার বা কোনো একক গোষ্ঠীর একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে এমন বিকল্প থেকে তথ্য পাওয়ার সুযোগ এবং সংগঠনের স্বাধীনতা। এই বক্তব্য থেকে স্পষ্ট যে বহুজনের শাসন হল শাসন ব্যবস্থার জন্য কতগুলো প্রতিষ্ঠান ও পদ্ধতির সমন্বিত রূপ। ডালের এই সংজ্ঞা বা বৈশিষ্ট্যগুলো নিয়ে বিস্তর সমালোচনা থাকলেও এখন পর্যন্ত গণতন্ত্রের সংজ্ঞা ও গুণাগুণ বিচারে এগুলোই সবচেয়ে বহুল ব্যবহৃত মাপকাঠি।
সুম্পিটার ও ডালের এই মাপকাঠিকে গণতন্ত্রের পদ্ধতিগত বা প্রসিডিউরাল এবং সবচেয়ে সীমিত বা মিনিমালিস্টিক সংজ্ঞা বলা হয়ে থাকে। চলুন এবারে একটু বোঝার চেষ্টা করি বাংলাদেশের গণতন্ত্রের প্রকৃতিটা কেমন। বাংলাদেশের গণতন্ত্রের প্রকৃতি 1971-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ সৃষ্টি হলেও দেশে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রের লক্ষণ দেখা দিতে সময় লাগে 1991 সাল পর্যন্ত। বাংলাদেশের গণতন্ত্রকে প্রায়ই নির্বাচনী গণতন্ত্র বা ইলেকটোরাল ডেমোক্রেসি বলে বর্ণনা করা হয়ে থাকে। এই বর্ণনা 1991 পরবর্তী সব নির্বাচিত সরকারের শাসনকেই বোঝায়। এটা এই অর্থে সঠিক যে 1991 পরবর্তীকালে নিয়মিতভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একটি ব্যতিক্রম বাদে। কিন্তু যথেষ্ট পরিমাণ উদাহরণ এবং গবেষণালব্ধ উপাত্ত রয়েছে যা থেকে দেখা যায় যে সব সরকারই নাগরিক অধিকার সীমিত করতে আইনি ও আইন বহির্ভূত ব্যবস্থা গ্রহণ করেছে। তাছাড়া জবাবদিহির বিষয়টি এখনও সোনার হরিণী থেকে গেছে। 2024 পরবর্তী সময়ে এসেও দেখা যাচ্ছে আমাদের নাগরিকদের মধ্যে গণতান্ত্রিক ধারণা ঠিক স্পষ্ট নয়। গণতন্ত্রে যেমন সকল নাগরিকের মত প্রকাশের অধিকার আছে, কিছু দাবি দেওয়া আছে, ঠিক তেমনি অনেক বেশি দায়িত্বও রয়েছে। এসব নিয়ে পরের কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। গণতন্ত্র নিয়ে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আমাদের কন্টেন্টের নোটিফিকেশন সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন দ্য ডিসকোর্স ডায়েরিজ।